চোরের মহতী বিদ্যা কি ছিল? এই বিদ্যা জানার কথা সে কাদের জানিয়েছিল? এই যে প্রশ্নটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই রকমই বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, একদম সম্ভাবনা নিরিখে বাছাই করা 2 নম্বরের প্রশ্ন, যেগুলো এখন বলতে চলেছি অতি অবশ্যই শুনে নাও। এগুলো তোমাকে কিন্তু দেখে যেতেই হবে। দেখো, 2 নম্বরের প্রশ্ন, তার বিশেষ করে আলাদাভাবে সাজেশন তৈরি করাটা কিন্তু খুব কঠিন। বিশেষ করে তোমরা যখন প্রথম একটা নতুন পরীক্ষা পদ্ধতিতে, নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেখানে 2 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাকে একটু বেশি করে করতেই হবে এখান থেকে, যদি তুমি সম্পূর্ণ নম্বর পেতে চাও। তোমরা জানো যে 2 মার্কসের কোশ্চেন, যেটা কিনা তোমাদের গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য, এখান থেকে 5টার উত্তর তোমাকে করতেই হবে, মানে অ্যাটেন্ড করতে হবে 5টা প্রশ্নের। এইবার এইগুলোর জন্য তোমাকে কোনগুলো করতে হবে সেটা যেমন জানিয়ে দেবো, তারই সঙ্গে সঙ্গে ব্যাকরণ পোর্শনে মোটামুটি কোন কোন জিনিস একটু ভালো করে দেখে রাখতে হবে সেটা বলবো। তারই সঙ্গে তোমায় বলে দেবো যে কোন জিনিসগুলো তোমাকে সাহিত্যের ইতিহাস থেকে দেখতে হবে 2 মার্কসের কোশ্চেন হিসেবে। তো একটু বেশি সংখ্যক মনে হতে পারে তোমার প্রশ্নটা, তাহলেও তোমাকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গা থেকে বেশি পরিমাণে যদি নাম্বারটা আদায় করতে চাও, তাহলে সেই প্রশ্নগুলো করতে হবে। কারণ শুধুমাত্র এই গদ্য, পদ্য, নাটক, এখান থেকেই 2 মার্কস করে 5টা মানে 10 নম্বর হয়ে গেল। তারপর তোমার ব্যাকরণের পোর্শনে এখানে 10 নম্বর রয়েছে, 20 নম্বর। তারই সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস, এখানেও কিন্তু 2 মার্কসের 3টে অ্যাটেন্ড করতে হচ্ছে, মানে এখানেও 6। তাহলে শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেনের জন্য 26টা নম্বর রয়েছে, যেটা খুব ভাইটাল নম্বর। তাই তার জন্য একটু বেশি সংখ্যক প্রশ্ন তো তোমাকে করতেই হবে। এইবার আসি ঠিক কোনগুলো তোমাকে করতে হবে। দেখো, প্রথমেই তোমাদের রয়েছে কি গদ্য, পদ্য, নাটক, যেটা আসলে সংস্কৃত সাহিত্যের মূল অংশ। সেখান থেকে তোমাদের আমি প্রত্যেকটার জন্য বলেছিলাম এর আগে যে 5 মার্কসের সাজেশন দিয়েছি, 4 মার্কসের সাজেশন দিয়েছি, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি যে বিষয় সংক্ষেপ অর্থাৎ সারাংশটা তোমাকে বুঝতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে নামকরণের সার্থকতা বুঝতে হবে। যদি তোমরা এইটুকু অংশ করে যাও, তাহলে সেখান থেকে 2 মার্কসের যাই প্রশ্নই আসুক সেটার উত্তর তুমি করতে পারবে। তাহলে সেটা তো তোমাকে করতেই হচ্ছে। এবার স্পেসিফিক কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো এখন জেনে নাও, যেগুলো তোমাকে এই মুহূর্তে দেখতে হবে। দেখো, খুব গুরুত্বপূর্ণ হিসেবে অবশ্যই দেখতে হবে হাস্যবিদ্ধ কথা গল্পটির উৎস কি, এর রচয়িতা কে, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে চোরেরা কোথায় ধরা পড়েছিল, কে তাদের ধরেছিল, এটা দেখবে। মৃত্যু আসন্ন হলে কি করণীয়, এটা দেখতে হবে। রাজরক্ষীরা কোথায় কতজন চোরকে ধরেছিল, সোনা চাষের জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল। তারই সঙ্গে দেখবে সুবর্ণ বীজ বপনকারীর শর্ত কি ছিল, মন্ত্রীরা বপনকারী হলেন না কেন। তারপরে যেটা দেখবে, চোরের কোন কথা শুনে সভাসদরা হেসে উঠেছিল। তারই সঙ্গে দেখতে হবে হাস্যরসে ক্রোধ দূর হওয়ায় রাজা হেসে কি বলেছিলেন। তার সঙ্গে দেখবে হাস্যবিদ্ধ কথা গল্পের উপদেশটি লেখো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা গদ্য পোর্শন থেকে অর্থাৎ হাস্যবিদ্ধ কথা এখান থেকে দেখে রাখো। এরপরে তোমাদের ছিল পদ্য, যেটা ভার্স, সেটা হচ্ছে বনেচর ভাষণম। এই বনেচর ভাষণম থেকে যে হাতে গোনা কয়েকটা প্রশ্ন করতে হবে, এবার সেগুলো বলছি, একটু বুঝে নাও। সেই প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে। বনেচর ভাষণম পদ্যে বনেচর নিয়োগের কারণ কি ছিল, এটা একটুখানি দেখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে চার চক্ষু কে, এর অর্থ কি। তারই সঙ্গে দেখতে হবে ত্রিগণ শব্দের অর্থ কি, কে ত্রিগণের যথাযথ সেবা করেছেন। তার সঙ্গে দেখবে কিং সখা ও কিং প্রভু পদ দুটির অর্থ কি। এরপরে দেখবে বনেচর ভাষণম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হিতকর ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কেন, এই প্রশ্নগুলো দেখছো। তার সঙ্গে দেখবে আদর্শ রাজার গুণগুলি কি কি। পরের প্রশ্ন, সৎ সেবকের কি করা উচিত। তারই সঙ্গে দেখবে প্রভুর অনুজীবীদের কিরূপ আচরণ কর্তব্য, কৌরবদের অধিপতি কে। ব্যাস, পদ্যাংশ থেকে অর্থাৎ ভার্স থেকে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্নই দেখে যাবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের দৃশ্যকাব্য অর্থাৎ নাটক পোর্শন, যেটা হচ্ছে তোমাদের আত্রেয়ী বনদেবতা সংবাদ। এখান থেকে 2 মার্কসের জন্য যেগুলো অতি অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আত্রেয়ী কার কাছে কি অধ্যয়ন করত, এটা দেখবে। তার সঙ্গে দেখবে উত্তরামচরিতম নাটকটি কত অঙ্ক বিশিষ্ট, এই নাটকটি কোন রসশ্রিত। তারপরে দেখবে তাপসীকে বনদেবতা কি দিয়ে স্বাগত জানান। পরের প্রশ্ন, আত্রেয়ী বনদেবতার সংবাদ পাঠ্যে উল্লিখিত নদীগুলোর নাম উল্লেখ করো। তারই সঙ্গে তোমাকে দেখতে হবে অবশ্যই সেটা হচ্ছে আত্রেয়ী কেন বাল্মীকির আশ্রম ত্যাগ করেছিলেন এবং তিনি সেখানে কোথায় গিয়েছিলেন। এই কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখে রাখো, তাহলেই হবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের গ্রামার পোর্শনে। এই প্রশ্নগুলো গ্রামার পোর্শন থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে তোমাকে দেখতেই হবে। সেগুলো হচ্ছে উদাহরণ সহ দ্বিগু সমাসের সংজ্ঞা দাও, কর্মধারায় সমাস কয় ভাগে বিভক্ত, কি কি, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, যেমন পীতাম্বর, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও, সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কারক
নয় কেন, এটা দেখছো। তারই সঙ্গে তোমাকে দেখতে হবে যেগুলো, সেটা হচ্ছে সমাস শব্দের ব্যুৎপত্তি কি, তার সঙ্গে দেখবে সমস্ত পদ কাকে বলে, বিগ্রহ বাক্য কি, পরের প্রশ্ন বহুব্রীহি সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের চ শব্দের অর্থ কি, দ্বন্দ্ব সমাসের প্রয়োগ কখন হয়, সমাহার বোঝালে দ্বিগু সমাসে কোন লিঙ্গ হয়। ব্যাস, এই কয়েকটা তোমরা এখান থেকে দেখে রাখো। চলে যাচ্ছি পরবর্তী অংশে, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে লৌকিক ও আধুনিক সাহিত্যের ইতিহাস। এখান থেকে হাতে গোনা কিছু প্রশ্নের কথা বলবো যেগুলো তোমাকে 2 মার্কসের জন্য দেখতে হবে। অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে গদ্য কাব্য কাকে বলে, এটা দেখবে। দণ্ডির দুটো কাব্যগ্রন্থের নাম সেটা করে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে দশকুমার চরিতের কয়টি অংশ রয়েছে, বাণভট্টের পিতামাতার নাম কি, বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি, বাণভট্ট রচিত দুটো প্রধান গ্রন্থের নাম লেখো। এর সঙ্গে দেখবে কাদম্বরী গ্রন্থের উপজীব্য কি, তারই সঙ্গে দেখতে হবে তিলক ও মঞ্জুরি কাব্যের বিষয়বস্তু কি, কাদম্বরী কাব্যে সুখ পাখি ও রাজা পূর্বজন্মে কে ছিলেন। এটা বললাম গদ্য পোর্শন থেকে। এরপরে তোমাদের যেটা রয়েছে চম্পু, সেখান থেকে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে চম্পু শব্দের অর্থ কি, চম্পু কাব্যের স্বরূপ উল্লেখ করো, দুটি চম্পু কাব্যের নাম উল্লেখ করো, গোপাল চম্পুর রচয়িতাকে, চম্পু কাব্যের সঙ্গে গদ্য কাব্যের পার্থক্য কি, চম্পু কাব্যকে কেন কৃত্রিম কাব্য বলা হয়, তারই সঙ্গে দেখতে হবে নল চম্পু কাব্যের উৎকৃষ্টতার কারণ কি। পরের প্রশ্ন ভারত চম্পুর রচয়িতাকে, এই কাব্যটি কতগুলো স্তবকে বিন্যস্ত। ব্যাস, এই হচ্ছে চম্পু কাব্য থেকে তোমরা দেখে নিলে। এরপরে চলে যাব আয়ুর্বেদ। আয়ুর্বেদ থেকে যে প্রশ্নগুলো দেখবে অতি অবশ্যই দেখতে হবে চরক সংহিতার প্রকৃত রচয়িতাকে, এটা দেখছো। তার সঙ্গে সঙ্গে দেখবে অগ্নিবেশ তন্ত্র কি, চরক সংহিতার কয়টি স্থানে বিভক্ত ও কি কি, এটা দেখবে। তার সঙ্গে তোমাকে যেটা দেখতে হবে সুশ্রুত সংহিতা কি, সুশ্রুত সংহিতা কে রচনা করেন, সুশ্রুত সংহিতার সংস্কারক কে, এটা দেখবে। আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা, এটা দেখবে। ছেদন এবং ভেদনের সংজ্ঞা দাও, এটা দেখবে। সুশ্রুত সংহিতার 4 জন টিকাকারের নাম উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা তোমরা এখান থেকে দেখে রাখো আয়ুর্বেদ থেকে। এরপরে চলে যাচ্ছি তোমাদের যেটা আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, সেখান থেকে হাতে গোনা কিছু প্রশ্নের কথা বলবো যেটা দেখে নিতে হবে। সেটা হচ্ছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতামাতার নাম কি, উল্লেখ করো। তারপরে হচ্ছে অথ কিম নাটকের বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন সীতানাথ আচার্য প্রণীত প্রথম কাব্যগ্রন্থ কি। পরের প্রশ্ন আধুনিক সংস্কৃত সাহিত্যের সমৃদ্ধ কাল উল্লেখ করো। পরের প্রশ্ন তারাপদ ভট্টাচার্যের পিতামাতার নাম কি। পরের প্রশ্ন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য প্রণীত 4টি নাটকের নাম লেখো। সিদ্ধার্থ চরিতম নাটকের সিদ্ধার্থ কে, এই নাটকে কিসের বাণী প্রচারিত হয়েছে। পরের প্রশ্ন চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত একটি নাটক এবং তার রচয়িতার নাম লেখো। পরের প্রশ্ন শ্রীজীব ন্যায়তীর্থের পিতামাতার নাম উল্লেখ করো। পরের প্রশ্ন শতবার্ষিকম নামক প্রহসনের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন শার্দুল শকটম এরূপ নামকরণের কারণ কি। কলাপিকা কি, এতে কতগুলি কবিতা বিদ্যমান। ব্যাস, এই কতগুলো প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যাও। আর যেটা তোমাদের বলেছি প্রত্যেকটা গদ্য পদ্য এবং দৃশ্যকাব্যের বিষয় সংক্ষেপটা ভালো করে দেখে যাবে, তাহলে এখান থেকে আশা করছি কমন পাবে। আর এর আগে তোমাদের 5 মার্কসের এবং 4 মার্কসের সাজেশন অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। যদি দেখে থাকো খুবই ভালো কথা, অতি অবশ্যই প্রশ্নগুলো তৈরি করে যাবে, কারণ গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা প্রশ্নগুলোই শুধুমাত্র বলা হয়েছে। যদি এখনো না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করো, তুমি দেখে নিতে পারো। আর আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলোর বাইরে তোমার যদি কোনো প্রশ্নের কথা মনে হয়ে থাকে সেটাও তুমি জানাতে পারো। রইল প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, পরীক্ষা খুব ভালো হোক। অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম।